হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিএস হিয়ার অ্যান্ড আপনাকে আবারও স্বাগতম টেক টক্স এপিসোড 6 এ, যেখান থেকে আমরা অনেক বিষয়বস্তুকে তুলে ধরি এই মান্থে বা এই প্রিভিয়াস মান্থে কি হয়ে গেছে, স্পেশাল কিছু টেক ইভেন্ট নিয়েও কথা বলে থাকি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ইন্টারেস্ট হয়ে থাকে টেকনোলজির উপর। তো ভিডিওতে যাওয়ার আগে আরও ইম্পর্টেন্ট কিছু কথা, কেননা আপনারা ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও জয়েন হতে পারেন। তো সেক্ষেত্রে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যান্ড চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। অলরাইট, সো প্রতিবারের মতো এবারও আমি বলে নিব সরি, কেননা এই ভিডিওটিও অনেক লেটে আসছে। তবে লেটে আসার কিছু কারণ আছে, কেননা কয়েকদিন আগেই একটা ইভেন্ট হয়ে গেল কম্পিউটার টেকনোলজির জন্য বিশেষ একটা ইভেন্ট কম্পিউটেক্স 2022, আর তাছাড়াও এর পরেও অনেক ইভেন্ট হয়েছে। লাইক 6 তারিখে হয়ে গেল অ্যাপেলের আরেকটি ইভেন্ট WWDC 2022। আর শুধুমাত্র যে বড় কোম্পানিগুলো এখানে প্রোডাক্ট লঞ্চ করেছে বা রিভিল করেছে এরকমটা না, আরও অনেক ব্র্যান্ড অথবা অক্সিলারি কিছু কোম্পানি আছে যারা অবশ্যই তাদের প্রোডাক্ট রিভিল করে দেয়। সো আমরা যদি কম্পিউটেক্স 2022 দিকে দেখি, তো সেক্ষেত্রে আমরা মুখিয়েছিলাম যে AMD কবে তাদের নতুন অ্যান্ড লেটেস্ট প্ল্যাটফর্ম লঞ্চ করে দেয়। তো তারা কিছু বিষয়ে পাবলিকলি অ্যানাউন্স করেছে, কিছু বিষয়ে আছে আমাদের জন্য। তো ফাইনালি AMD তাদের নতুন প্ল্যাটফর্মে শিফট করতে চলেছে, অর্থাৎ এতদিন থেকে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত চললো AM4 সকেট। এর সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে অনেকের, বিশেষ করে যারা পিসি বিল্ডাররা আছেন, কেননা একই প্ল্যাটফর্মের উপর এতদিন স্ট্যান্ড আউট করা এটা আসলেই ক্রেজি বিষয়। তো তারা AM5 সকেট নিয়েও কথা বলেছে, যেটি LCA বেস হবে, অর্থাৎ তারাও ইন্টেলের মতো CPU সকেট ক্যাটাগরাইজে। তবে আপনাদেরকে একটা ফ্রি পরামর্শ দিয়ে নিই, আপনারা যারা বাজেট সেগমেন্টে থেকে আপনি চাচ্ছেন যে আমি একটা পিসি বিল্ড করব 7000 সিরিজ অথবা Raptor সিরিজের Ryzen নিয়ে, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বর্তমান সময়ে পিসি বিল্ড করে নিতে পারেন, কেননা এই যে প্ল্যাটফর্মটি আসবে এটি তুলনামূলকভাবে অনেক দামি হবে। অর্থাৎ আউট অফ দ্য বক্স আপনাকে এখানে DDR5 মেমোরির প্রয়োজন হবে, যদিও একটু কমেছে মেমোরি প্রাইস, সেটি পরেই আসছি। তো তাছাড়াও এর যে পিসিবি লেআউট এবং চিপসেট ওয়াইজ এর মাদারবোর্ডের, তো সেক্ষেত্রেও আপনাকে একটু এক্সপেন্স করতেই হবে। আর তার চেয়েও ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হবে এখানে যে সকল সিপিইউগুলো প্রথমে আসবে, আপনারা ভাববেন না যে এগুলো বাজেট সেগমেন্টেই পড়বে। আর চিপসেট অনুযায়ী তারা 3টা চিপসেটের কথা বলেছে, একটা X570E, অর্থাৎ এর মানে হচ্ছে এক্সট্রিম এডিশন, যার মাধ্যমে আপনারা ভালো মানের ওভারক্লকিং করতে পারবেন আউট অফ দ্য বক্স। আর তার নিচের সেগমেন্টটা অর্থাৎ সিমিলার চিপসেটই থাকছে X670, এটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড যেমনটা বর্তমান সময় চলছে X570, আর বাজেট সেগমেন্টের জন্য আসতে চলেছে B660। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই চিপসেটগুলো আছে, ছোট হোক বা বড় হোক, সবগুলো অনেক পাওয়ারফুল। তারপরে Nvidia তাদের কিনোট অ্যানাউন্স করে দেয়, আর এখানে আমরা অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি প্রোডাক্টের ব্যাপারে। আর ডিসঅ্যাপয়েন্ট আরও না হওয়ারও কারণ আছে, কেননা কয়েকদিন পরেই তারা আপকামিং ওয়ার্ল্ডের দি বেস্ট এবং পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডগুলো আনতে চলেছে কনজিউমারদের কারণে। ইয়েস, আমি অ্যাডা লাভলেস বা RTX 40 সিরিজের কথা বলছি। তাই তারা তাদের কিনোটে বেশি কিছু বলেনি। হ্যাঁ, সফটওয়্যার রিলেটেড অথবা তাদের যে AI ফিচার এবং আরও কিছু ক্রিয়েটরদের লাভবান হওয়ার জন্য কিছু ফিচার এনেবল করতে চাচ্ছে অ্যান্ড ইউজিং এর উপর বিশেষ কিছু বলেছে। আর তাছাড়া আমরা কিছুই পাইনি। তো কয়েকদিন থেকেই আর একটা রুমার খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে যে Nvidia তাদের টুরিং বেস GTX সিরিজের আর একটি কার্ড নিয়ে আসতে চলেছে, যেটি কিনা বাজেট বা এন্ট্রি লেভেলের কার্ড হিসেবেও মানা যাবে, আর ইটস কল GTX 1630। আমি জানি না এটা কিরকম পারফরমেন্স করতে পারে, তবে একটা জিনিস মাথায় রাখুন, কোনোভাবেই এটা ভালো পারফরমেন্স অফার করবে না। মেবি এটা GTX 1050 Ti কে রিপ্লেস করার জন্য নিয়ে আসছে, আর এটি পারফরমেন্স করবে প্রায় GTX 1650 এর চেয়ে অনেক স্লো। তবে এক কথায় আপনারা ভেবে নিতে পারেন যে এটি রিপ্লেস করতে আসছে AMD 6500 XT এবং 6400 এর মতো গ্রাফিক্স কার্ডকে রিপ্লেস করতে। অর্থাৎ লেন ওয়াইজ যে সমস্যাগুলো ছিল পিসি এক্সপ্রেস জেন 5 এ থাকলেও তাদের যে লেন সংখ্যা সেটিকে কাট ডাউন করা হতো। আর একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে AMD যেভাবে মিডিয়া এনকোডিং কে ডিসেবল করে রেখেছিল সেটির ফিচারও নিয়ে আসতে পারে, অর্থাৎ ওভারঅল ফিচার নিয়ে আসবে। যদি এটা 15,000 টাকার নিচে পড়ে যায়, তো সেক্ষেত্রে আসলে কনসিডার করার বিষয় হবে। তো যেহেতু এনভিডিয়ার কথা চলছে, তো শর্টলি কিছু বলে নেই, কেননা তারা আপকামিং যে অ্যাডা লাভলেস এবং
RTX 40 সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে আসবে এগুলো ওয়ে মোর পাওয়ার হাঙ্গার হবে এবং ওয়ে মোর পাওয়ারফুল হবে। আর আমরা অলরেডি জেনে গেছি RTX 4090 এর মতো গ্রাফিক্স কার্ড বর্তমান সময়ের দি মনস্টার RTX 3090 যে ডাবলেরও বেশি পারফরমেন্স করবে, অর্থাৎ 100 ট্রাফ্লপস AP32 স্কোর দেখতে পারবো আমরা। আর এটি আমরা জানতে পেরেছি টম এপিসিকের কাছ থেকে। শুধু তাই না, এখানে যে RTX 3080 হবে এটিও মোর পাওয়ারফুল হবে। ইভেন এখানে আইডিয়া লাগানো যাচ্ছে এটি 450 ওয়াট পর্যন্ত পিক পারফরমেন্স নিতে পারবে। অ্যান্ড RTX 4060 মতো গ্রাফিক্স কার্ড বর্তমান সময়ের RTX 3070 বা 3070 Ti কেও বিট করার মতো ক্ষমতা রাখবে বলে আমরা মনে করছি। আর ওভারঅল এই কার্ডগুলোর যদি আমি কথা বলি, এটি অ্যারাউন্ড 100 থেকে 150 ওয়াট পর্যন্ত মিড রেঞ্জ বা হাই এন্ড ক্যাটাগরির গ্রাফিক্স কার্ডগুলোর পাওয়ার ড্র করতে পারে। আর যেটা এনথুসিয়াস্টিক লেভেলের অর্থাৎ 90 ক্লাস, সেটা তো কোনো কথাই নেই। আর যেহেতু পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের কথা চলছে, অবশ্যই বলতে হবে AMD Radeon 7000 সিরিজ বা RDNA 3 আর্কিটেকচারের যে জিপিইউ গুলো আসবে এগুলোও অনেক পাওয়ারফুল হবে। আর এনভিডিয়ার দেখা দেখি তারাও এবার পাওয়ার কনজাম্পশন একটু বাড়াতে চলেছে, এরকমটাই দাবি করছে সিসনিকের মতো পাওয়ার সাপ্লাই মেকার। অর্থাৎ RX 7900 XT এর মতো যে জিপিইউ হবে বা গ্রাফিক্স কার্ড হবে এটি অনেক পাওয়ার কনজাম্পশন নিয়ে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি এখানে 8 কোর বা 8 কোরের চেয়ে বেশি পাওয়ারফুল সিপিইউ লাগান, তো সেক্ষেত্রে 100 ওয়াট বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 850 ওয়াট পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেশন। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে। আর গ্রাফিক্স রিলেটেড যদি কথা বলি, এতটাই ডিসঅ্যাপয়েন্টিং বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতেও আর ভালো লাগে না, কেননা সে কতদিন থেকে তারা নতুন আর্ক আলকেমিস্ট জিপিইউ নিয়ে আসতে চলেছে, বাট এখনো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, তারা অলরেডি তাদের মোবাইল বা নোটবুক লাইন আপে লঞ্চ করে দিয়েছে, তাও আবার Arc 3। তাছাড়াও এখানে কয়েকদিন আগে যেটা লেক আসলো, ইভেন আমি গতকালকে টেক নিউজের কথাই যদি বলি, তো সেখানে দেখা গিয়েছিল যে ইন্টেল Arc 7 A730M যে ল্যাপটপ জিপিইউটি হবে এটি কাইন্ড অফ বিট করে দিয়েছে RTX 3070 মোবাইল জিপিইউকে এবং RTX 3060 মতো গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সকে। তবে এটি অতটাও সঠিক নয়, অর্থাৎ সিনথেটিক বেঞ্চমার্কে ভালো দেখাতে পারলো, গেমিং এ অতটাও ভালো দেখাতে পারেনি। আর এটির কারেকশন বর্তমানেই করে দিলাম। তাছাড়াও ইন্টেল কিছু গ্রাফিক্যাল ইস্যু নিয়ে ভুগছে অনেকদিন থেকেই, বিশেষ করে ড্রাইভার এবং হার্ডওয়্যার রিলেটেড। তাছাড়াও তাদের যে স্পেশাল এডিশন ডেস্কটপ গ্রেড গ্রাফিক্স কার্ডটি হবে সেটি তাদের ইন্টেলস এক্সট্রিম মাস্টারে শোকেস করিয়েছে, যা গতানুগতিকভাবে আগে যেরকম লিখে দেখেছিলাম বা এমনিতে দেখেছিলাম সেরকমই হতে চলেছে। তারপরে যদি তাদের সিপিইউ রিলেটেড কথা বলতে চাই, তো সেক্ষেত্রে তারা অনেক কিছুই দেখিয়েছে এবার। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তাদের যে আপকামিং 13 জেন র্যাপটর লেক সিপিইউ হচ্ছে, এগুলো ওয়ে মোর পাওয়ারফুল হতে চলেছে অ্যাকর্ডিং টু লিক অ্যান্ড রিউমার। আর আর্লিয়ার ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলের পেজ থেকে যে আমরা দেখতে পেরেছি যা পারফরমেন্স লিকাররা ক্লেম করছে, এটি আসলে দুশ্চিন্তার বিষয় হতে পারে AMDর জন্য, কেননা Core i9 13900K যে সিপিইউটি হবে এটি 15% মোর সিঙ্গেল কোর স্কোর করতে পেরেছে তাদের 12900K এর চেয়ে, আর 35% বেটার করতে পেরেছে Ryzen 9 5950X এর মতো বড় সিপিইউর কাছ থেকেও। তো সেক্ষেত্রে যদি 7000 সিরিজের সিপিইউ চলে আসে, আর আমরা জানি এটি 16 কোর এবং 32 থ্রেডের সাথে আসবে, তো সেক্ষেত্রে ইন্টেল অফার করছে 24 কোর অ্যান্ড 32 থ্রেড। তো সেক্ষেত্রে AMDর জন্য একটা ট্রাভেলের বিষয় হতে পারে। আর ইন্টেলও সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারে উইথ সিমিলার প্ল্যাটফর্মের উপর। আর তাছাড়াও তারা আরও প্রিপ্ল্যান করছে তাদের 14 জেন মিটিওর লেক এবং 15 জেন অ্যারো লেকের জন্য, কেননা আবারও সকেট সাইজ চেঞ্জ করতে যাচ্ছে, অর্থাৎ 1851 সকেট দেখতে পারে, যা আগের বার বা বর্তমান সময়ে আছে 1700 সকেটে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইন্টেলের জন্য তারা যে নেক্সট জেনারেশন সুপার র্যাপিড এবং সার্ভার গ্রেড বা ডেটা সেন্টার গ্রেড জিপিইউ আছে সেটির উপরে অনেক বেশিভাবে ফোকাস করছে অ্যান্ড ওয়ে মোর বেটার রেজাল্ট পেয়েছে, যা আসলেই অ্যাচিভমেন্টের বিষয় ইন্টেলের জন্য। তারপরের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে স্যামসাং এর কাছ থেকে। আর স্যামসাং ওয়ার্ল্ডের ফার্স্ট 4K 240 হার্জের কোয়ান্টাম মিনি এলইডি টেকনোলজি সমৃদ্ধ ডিসপ্লে নিয়ে এসেছে। Odyssey Z8 নামের মনিটরটি 32 ইঞ্চ অফার করে উইথ $1500। আর মজার পার্ট হচ্ছে এটি 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এর যেতে পারে, যা আসলে ক্রেজি বিষয়।
তারপরের যে ক্রেজি বিষয়টি করেছে সেটি শেষে করেছে অ্যাপেল, কেননা তাদের WWDC 2022-তে বিভিন্ন ধরনের ফিচার এবং তাদের প্ল্যাটফর্ম ওএস লঞ্চ করে দিয়েছে বা অ্যানাউন্স করেছে, যেমন iOS 16 অথবা iPadOS, তাছাড়াও তাদের অ্যাপেল ওয়াচের জন্য Wear OS অ্যান্ড সব শেষে macOS Ventura। শুধু তাই না, এর সাথে বহুল প্রতীক্ষিত পপুলার M1 চিপসের সাকসেসর M2 নিয়ে এসেছে, আর সেটিতে তারা মোটামুটি ইমপ্রুভ করতে পেরেছে আর্কিটেকচার বা ডিজাইন অনুযায়ী। আর তারা ক্লেম করছে তাদের আগের জেনারেশনের চেয়ে এটি সিপিইউ পাওয়ারে 20% বেশি ফাস্টার এবং গ্রাফিক্যাল পাওয়ারে 30 থেকে 35% সেকেন্ড জেনারেশনের 5 ন্যানোমিটারে প্রসেস করা এই M2 চিপসটি আর আগের বারের চেয়ে অনেক বেশি ট্রানজিস্টর দেখা যাচ্ছে, অর্থাৎ 20 বিলিয়ন, অ্যান্ড এর যে LPDDR5 সমৃদ্ধ 24GB ইউনিফাইড মেমোরি, এটাও মোটামুটি ফাস্টার এবং বেশি ব্যান্ডউইথ প্রোভাইড করে আপ টু 100 GB। আর তারা কম্পেয়ার করেছে 10 কোর এবং 12 কোর ল্যাপটপ সিপিইউ বা প্রসেসরের উপরে, যা সিমিলার বা মোটামুটি ভালো পারফরমেন্স করেছে 15 ওয়াটের পাওয়ারে থেকে, অর্থাৎ পারফরমেন্স পার ওয়াট যা গেইন করতে পেরেছে, যা আসলে অনেকের জন্য ঈর্ষণীয়, বিশেষ করে AMD এবং ইন্টেলের। তবে বলে রাখি, এটা ফার্স্ট ক্লেম, থার্ড পার্টি রিভিউ কবে আসে সেটি দেখার বিষয়। আর তাছাড়াও তারা ম্যাকবুক এয়ার পাওয়ার করেছে M2 চিপস দিয়ে, যার 4টি কালার ভেরিয়েন্টে আসে, আর আগের বারের তুলনায় এবারের ডিজাইনটা খানিকটা চেঞ্জ করেছে উইথ ম্যাগসেফ চার্জারের সাথে। আর তাছাড়াও তাদের 13 ইঞ্চ ম্যাকবুক প্রো স্লাইটলি বড় হয়েছে অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস জেনারেশন, আর সিমিলার চিপস এখানেও ব্যবহার করা হয়েছে উইথ নচ ডিসপ্লের সাথে। অ্যান্ড শেষের যে স্টোরিটি আসছে এটি খানিকটা ইন্টারেস্টিং, কেননা DDR5 ওয়াল ওভার দ্য ওয়ার্ল্ড আগের মাস সহ শুরু করে এই মাস পর্যন্ত প্রায় 20% ডিক্রিজ হয়েছে এর প্রাইস, অর্থাৎ প্রতি গিগাবাইট মেমোরি আপনার পড়তে পারে 5 ইউরো করে। তো সেক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা যায় 16GB নিয়ার অ্যাবাউট 8000 থেকে 8500 অথবা 9000 পর্যন্ত যেতে পারে, যা বলা যায় আগের তুলনায় অনেক কমে গেছে। আর কমারও দরকার আছে, কেননা আপকামিং যে Ryzen CPU গুলো হবে এগুলো আউট অফ দ্য বক্স DDR5 লাগবে। তাছাড়াও ইন্টেল অলরেডি DDR5-এ আছে, তবে আরেকটু ধৈর্য ধরুন, এর প্রাইস আরেকটু কমতে পারে, তবে এমন না যে অনেক কমবে। আর যে প্রাইস বললাম আপনাকে 8 থেকে 9000 টাকার মধ্যে পড়তে পারে, তো সেক্ষেত্রে এটি কনভার্ট করে বলা হয়েছে বাংলাদেশে কত হবে সেটি খানিকটা কনফিউজিং। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনো সময় আছে, করে নিন আর ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।